আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য মার্কেটিং সেকেন্ড পেপার, তার মানে বাজারকরণ দ্বিতীয় পত্র, এই বিষয়টা হচ্ছে আমদানি রপ্তানি ব্যবস্থাপনা। এই বিষয় তোমরা নিশ্চয়ই বিগত ক্লাসগুলি খেয়াল করেছ পাস কোর্সের স্টুডেন্টদের। তোমাদেরকে একটি কথা বলে রাখি যে বিশেষ করে বাজারকরণ নীতিমালা তোমাদের যে প্রথম অধ্যায়, সেই অধ্যায়টি অনার্সের সাথে বেশ সম্পর্কিত। এই যে সমস্ত অধ্যায়গুলি আছে সেগুলি বেশিরভাগই মিল আছে অনার্সের সাথে পাস কোর্সের, কিন্তু আজকের যে অধ্যায়টি সেটি আজকের যে পত্র, দ্বিতীয় পত্র বাজারজাতকরণ, সেটি অবশ্য অনার্সে নেই। সে কারণে তোমাদেরকে এই বিষয়ের প্রতি আমি একটু মনোযোগী হতে বলবো, এই কারণে যে যেহেতু প্রথম পত্র বেশ মিল থাকাতে তুমি ওই লেকচারগুলো দেখতে পারবে ইউটিউবে, প্লাস আমি তোমাদের জন্য নিশ্চয়ই পাঠদান আপলোড করতেছি, সেটাও খেয়াল করবে। কিন্তু এই দ্বিতীয় পত্রটি একটু প্রিটি মাচ থিওরিটিক্যাল, বেশ তথ্যবহুল এবং নীতি, বিধিবদ্ধ আইন ইত্যাদি দ্বারা সম্পর্কিত। তোমাদেরকে এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। সে যাই হোক, আজকে আমি বাজারজাতকরণ দ্বিতীয় পত্রের যে একটি বই, আমদানি রপ্তানি ব্যবস্থাপনা, তার থেকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে, তোমরা লক্ষ্য করো, রপ্তানি নীতি কি, এই নিয়ে একটু আলোচনা করব। তাছাড়া রপ্তানি ব্যবসায় প্রভাব বিস্তারকারী উপাদান, এই প্রশ্নটি নিয়েও আলোচনা করব। তো রপ্তানি নীতি কি, এই বিষয়ে আলোচনা করার সময় আমরা লক্ষ্য করি রপ্তানি সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুনকেই আসলে রপ্তানি নীতি বলা হয়। অর্থাৎ একটি দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিপণনকারী প্রতিষ্ঠান যখন নিজের দেশের গণ্ডি, নিজের দেশের সীমানা পেরিয়ে বিদেশের ক্রেতাদের জন্য সন্তুষ্টির জন্য পণ্য রপ্তানি করবে, সেই রপ্তানির কার্যক্রমের সময় যে সমস্ত নিয়ম নীতিগুলি সেই উভয় দেশের সাথেই সম্পর্কিত এবং সেগুলি বিশেষভাবে পালনীয়, সেই বিষয়গুলি হচ্ছে রপ্তানি নীতি। রপ্তানি নীতির সংজ্ঞায় বলা যেতে পারে যে রপ্তানি নীতি হচ্ছে এমন একটি বিষয়, সেটি বলা যায় যে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রধানত বিভিন্ন বাজার সুযোগ বা অপরচুনিটি এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যে সমস্ত রপ্তানি নীতিগুলো আছে মেনে যে কার্যক্রম পরিচালিত করে, তাকেই আসলে রপ্তানি নীতি বলা হয়। তোমরা লক্ষ্য করবে রপ্তানি নীতির কতগুলি বিষয় আমরা লক্ষ্য করি, যে কোনো প্রতিষ্ঠান, এই নীতিগুলি তখনই কার্যকরী হবে, রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য, যখন কোনো প্রতিষ্ঠান রপ্তানি বাণিজ্যে সংশ্লিষ্টতা জড়িত হবে বা লিপ্ত হবে। এবং আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করি প্রতিষ্ঠানের রপ্তানির জন্য, যে রপ্তানি যে করবে এর মুনাফা নিশ্চিত আছে কিনা সেটা ভেবে, অর্থাৎ সুযোগ এবং চ্যালেঞ্জগুলো, অর্থাৎ অপরচুনিটি এবং চ্যালেঞ্জগুলো কিভাবে সে মোকাবেলা করবে, এবং রপ্তানি প্রক্রিয়া যে সমস্ত ধাপগুলি আছে বা সরকার কর্তৃক নির্ধারিত যে নিয়মকানুনগুলি আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যে রপ্তানি দালিলিকরণ এর সম্পূর্ণ ক্রিয়া পালন করে যখন রপ্তানি বাণিজ্যে লিপ্ত হবে, সেই কার্যগুলি সে সম্পূর্ণ করেছে কিনা, এবং রপ্তানি ব্যবসা কর্তৃক কতগুলো বিষয় আমরা লক্ষ্য করি যে তার সুনাম এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, এবং নির্দিষ্ট একেবারে সেই রপ্তানিকারক প্রতিষ্ঠানের সেই নির্দিষ্ট নাম, ঠিকানা, দলিল, দস্তাবেজ, ট্রেড লাইসেন্স ইত্যাদি সব কিছু এর সাথে
ঠিক আছে কিনা। আসলে এই বিষয়গুলি হচ্ছে রপ্তানি নীতি এবং সিদ্ধান্ত। আমরা উপসংহারে বলতে পারি যে রপ্তানি ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে, অর্থাৎ রপ্তানি ব্যবসায় মানেই হচ্ছে রপ্তানি বাণিজ্যে প্রবেশ করা, অর্থাৎ নিজের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে প্রচেষ্টা চালানো তার পণ্য বা সেবার ব্যাপারে। তো তো রপ্তানি নীতির বিষয়গুলো আমরা লক্ষ্য করি যে এক্ষেত্রে রপ্তানি বাজারে প্রবেশের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে যখন একজন রপ্তানিকারক সমস্ত নিয়মকানুনগুলো মেনে রপ্তানি ব্যবসায় লিপ্ত হবে, সেই নিয়মকানুনগুলোকেই রপ্তানি নীতি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব রপ্তানি ব্যবসায় প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা লক্ষ্য করি যে আসলে প্রভাব বিস্তারকারী উপাদানটাকে, ইম্প্যাক্ট, প্রভাবিত করতে পারে বিজনেসে, ঠিক না? আমি কেন রপ্তানি করব যদি মুনাফা নিশ্চিত না থাকে, যদি বৈদেশিক মুদ্রার বিষয়টি নিশ্চিত না থাকে। আমি বৈদেশিক মুদ্রা অর্জন করব দেশের স্বার্থে এবং নিজের স্বার্থে, সেটি একটি দেশের জন্য অত্যন্ত কল্যাণকর। প্রিয় শিক্ষার্থী, যেহেতু রপ্তানি ব্যবসা একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ বিষয়, সেজন্য রপ্তানি বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সচেতনভাবে, যে এই গ্লোবালাইজেশন বলা যায়, বিশ্বায়নের যুগে, এই যে মুক্ত বাজার অর্থনীতির যুগে, পৃথিবীর প্রতিটা দেশের প্রতিটা পণ্যেরই প্রতিযোগিতামূলক মূল্যে ক্রেতা সন্তুষ্টির জন্য প্রচেষ্টা চালায়। সুতরাং রপ্তানি ব্যবসায় একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে যদি সামান্যতম কোনো ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে রপ্তানিকারক, অর্থাৎ আমাদের দেশে যারা রপ্তানি করবে, তারা অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে। তোমরা নিশ্চয়ই একটি উদাহরণ দিলে বুঝতে পারবে, তোমাদেরকে একটি উদাহরণ দিলে বুঝতে পারবে যে আমরা অনেক সময় স্টক লট বলে গার্মেন্টস একটি কথা শুনি। স্টক লটটা হচ্ছে যে যখন একজন রপ্তানিকারক সেই আমদানিকারক, অর্থাৎ বিদেশে অবস্থিত কোনো ক্রেতার প্রতিষ্ঠান, কোনো বায়ার যদি তার পছন্দ মতো তার নির্দিষ্ট স্যাম্পল অনুযায়ী কোনো পণ্য, অর্থাৎ রপ্তানিকারক দেশ, অর্থাৎ আমরা যদি দিতে না পারি, তখন আমাদের যে রপ্তানিকারক প্রতিষ্ঠানে যত উৎপাদিত পোশাকের একটি উদাহরণ দিলাম, সেই পোশাকগুলো দেশের বাজারে বিক্রি করা হয়। অর্থাৎ সেটি যেহেতু বিদেশে যাচ্ছে না এবং অত্যন্ত কম মূল্যে, এবং আমরা লক্ষ্য করি প্রায়ই বিভিন্ন জায়গায়, বিশেষ করে বঙ্গবাজার থেকে শুরু করে মিরপুর 1 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, বিভিন্ন ফুটপাতের ভ্যানের উপরে আমরা খুব মানসম্পন্ন টি শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট বা বিদেশে যাওয়ার জন্য যে সমস্ত পোশাকগুলো ছিল সেগুলি বিক্রি করতে দেখি, এবং বেশ কম মূল্যে। এটি হচ্ছে স্টক লট। এটির মূল কারণ হচ্ছে সেই নীতিগুলোর কোনো একটি পরখেলা, অর্থাৎ হয় মাপের ভুল করেছিল, অথবা শিপমেন্টের ডেটে ভুল করেছিল, অথবা ব্যাংকিং লেনদেনে ভুল করেছিল, ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে প্রথম সারিতে যারা রপ্তানিকারক, তারা প্রথম এই ধরনের ভুলগুলি, এখন অবশ্য সেই ধরনের ভুলগুলি খুবই কম। সে যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা রপ্তানি ব্যবসায় প্রভাব বিস্তারী উপাদানের বিষয়টি এখন আলোচনা করব। আমরা লক্ষ্য করি যে প্রথম পয়েন্টে আমরা দেখি, তোমরা লক্ষ্য করো যে প্রভাব বিস্তারী বাহ্যিক রপ্তানি উদ্দীপক, এর দুটি সাব পয়েন্ট আছে। একটি হচ্ছে রপ্তানি মুনাফার সম্ভাবনা, আর একটা হচ্ছে সরকারি উদ্দীপনা। আমরা লক্ষ্য করি রপ্তানি মুনাফার সম্ভাবনা, এটি আসলে আমরা খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করি যে আমাদের দেশের এমন পণ্য যখন বিদেশের বাজারের ক্রেতাকে সন্তুষ্ট করে এবং সন্তুষ্টির নিশ্চয়তা নিশ্চয়তার ভিত্তিতে যখন আমরা লক্ষ্য করি মুনাফা নিশ্চিত থাকে, তখনই এই বিষয়টি আমরা লক্ষ্য করি। অর্থাৎ রপ্তানি মুনাফার যে বিষয়টি, এটি একটি উদ্দীপনা, এবং রপ্তানিকারক এটি একটি অত্যন্ত প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবেই বিবেচনা করে রপ্তানি ব্যবসার ক্ষেত্রে।
অর্থাৎ রপ্তানি ব্যবসায়ী তখনই লিপ্ত হবে যখন সে নিশ্চিত থাকবে যে বাহ্যিক উপাদানের যে সমস্ত বিষয়গুলি অর্থাৎ মুনাফা নিশ্চিত এবং তার উৎপাদিত পণ্য বিদেশের ক্রেতাদের সন্তুষ্ট করতে অত্যন্ত সক্ষম, এবং সেই ক্ষেত্রে পৃথিবীর প্রতিটি রপ্তানিকারক দেশই সেই বিবেচনায় তার পণ্যগুলি রপ্তানি করবে। যেমন আমাদের দেশে যেমন আমরা পোশাক রপ্তানিতে অন্তত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, অর্থাৎ আমরা সারা বিশ্বে হয়তো আমার ধারণা যে তৃতীয় অথবা চতুর্থতম স্থানে আছে, যেটা চীন হচ্ছে প্রথম, ভিয়েতনাম সম্ভবত সেকেন্ড, তারপরে আমরা হয়তো তৃতীয় অথবা তোমরা নিশ্চিত হয়ে আমাকে জানাতে পারো। দ্বিতীয় বাহ্যিক উদ্দীপক হচ্ছে রপ্তানি উদ্দীপনায় সরকারি হস্তক্ষেপ বা সরকারি উদ্দীপনা। আমরা লক্ষ্য করি যেহেতু একটি দেশের স্বার্থ অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বিষয় হচ্ছে, অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি হচ্ছে বৈদেশিক মুদ্রা। আমরা ছোট ছোট উদাহরণ দিলে বুঝতে পারবা। কিউবাতে তেমন কোনো রপ্তানি বাণিজ্য বলতে তেমন কিছু নাই, কিন্তু তাদের দেশের প্রশিক্ষিত ডাক্তাররা সারা পৃথিবীব্যাপী বিশেষ করে আমেরিকাতে সেবা দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা কিউবাতে মানে পাঠাচ্ছে। অর্থাৎ সেখানে দক্ষ লোকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, এবং তাছাড়া কিউবাতে ট্যুরিজম বা পর্যটন শিল্প অত্যন্ত বিকশিত। অর্থাৎ এই দুটি শিল্পের কথা কিউবার ক্ষেত্রে বলা যায়, কিন্তু আমাদের দেশে পোশাক শিল্পের কথাই মূলত অগ্রগণ্য, আর বাকিটি ট্যুরিজমটা আমাদের দেশে অত্যন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা তেমন কোনো সারা বিশ্বে সাড়া ফেলতে পারছি না। অন্যদিকে তোমরা লক্ষ্য করো যে ভারত সরকারি বিভিন্ন প্রণোদনার মাধ্যমে, যদিও আমাদের সরকার পোশাক ক্ষেত্রে দিচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রেও কিছুটা, বিশেষ করে রপ্তানির সাথে যারা জড়িত তাদেরকেও প্রণোদনা দিচ্ছে, যেমন কিছু কিছু ক্ষেত্রে শুল্ক হ্রাস, কিছু নগদ সহায়তা ইত্যাদি ইত্যাদি, এরা যারা পোশাক শিল্পের সাথে জড়িত। কিন্তু ভারতে আমরা লক্ষ্য করি যারাই রপ্তানির সাথে জড়িত হচ্ছে তাদেরকেই সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, এবং ওয়ান্ডার সার্ভিস বলে একটা সার্ভিস ভারত সরকার, মালয়েশিয়ান সরকার, ইন্দোনেশিয়ার সরকার তারা বেশ সফলতার সাথে যুক্ত করতে পেরেছে। যেটা ওয়ান্ডার সার্ভিস বলতে একজন বিনিয়োগকারী বা একজন রপ্তানিকারী, একজন ব্যবসায়ী এক ছাদের নিচে সমস্ত ধরনের সরকারি বেসরকারি সুযোগ সুবিধা, লাইসেন্স সংক্রান্ত, রপ্তানি সংক্রান্ত, অর্থনৈতিক কার্যক্রম সংক্রান্ত, যাবতীয় দলিল দস্তাবেজ সংক্রান্ত এক ছাদের নিচে পেয়ে যেতে পারে। অর্থাৎ ইলেকট্রিসিটি, ওয়াসার, গ্যাস, রপ্তানি নীতি, লাইসেন্স, ট্রেড লাইসেন্স, তারপরে ব্যাংকিং কার্যক্রম, হোয়াটএভার। তো সুতরাং এগুলো আমরা কিছু ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি, নিশ্চয়ই আমরা কোনো একদিন হয়তো এই সুবিধাটি 100% দিতে পারবো। এছাড়াও সরকারি উদ্দীপনার ক্ষেত্রে কর সুবিধা থাকে, যেমন সাধারণ ব্যবসায়ীর ক্ষেত্রে যে পরিমাণ কর ধার্য করা হয়, রপ্তানিকারকদের ক্ষেত্রে অনেক সময় যারা অত্যন্ত সফল তাদের ক্ষেত্রে বা নতুন রপ্তানিকারক তাদের ক্ষেত্রে কর সুবিধা প্রদান করা হয়ে থাকে। তাছাড়া নগদ সহায়তার কথা তো বললাম। এটা হচ্ছে প্রভাবিত করে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই হচ্ছে রপ্তানি ব্যবসার সাথে অত্যন্ত সম্পর্কিত। অর্থাৎ রপ্তানির সফলতা নির্ভর করবে এই প্রভাব বিস্তারকারী উপাদানের মাধ্যমে। অর্থাৎ এই উপাদানগুলো একই সাথে রপ্তানিকারককে ক্ষতিগ্রস্ত করতে পারে অথবা রপ্তানিকারককে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে রপ্তানি ব্যবসায়ে রপ্তানির প্রভাব। প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে রপ্তানির প্রভাব। রপ্তানির প্রভাবটা আসলে তেমন কিছু না। রপ্তানির প্রভাব আসলে ডিপেন্ড করে, এই ভূমিকাতেই বলেছিলাম যে রপ্তানি করব তখনই যখন মুনাফা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী একটা লক্ষ্য থাকে, সেটি যদি নিশ্চিত থাকে। অর্থাৎ তখনই রপ্তানি ব্যবসায়ী রপ্তানি কার্যক্রম বাস্তবায়ন করবে যখন মুনাফা নিশ্চিত থাকবে। আমরা যদি বলে নেই যে তখনই, যেমন কোভিড-19 এর কারণে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান তার রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিল, কারণ একটাই, এখানে রপ্তানির প্রভাবটাই হচ্ছে কোভিড-19। তার মানে হচ্ছে এই গত 2019 সালের ডিসেম্বর থেকে
প্রায় 2020 সাল পুরো একটি বছর এবং এক বছরের বেশি এই কোভিড-19 সিচুয়েশনের কারণে রপ্তানি ব্যবসায় ভীষণভাবে প্রভাবিত হয়েছিল, অর্থাৎ রপ্তানি কার্যক্রম প্রায় স্তিমিত হয়ে গিয়েছিল প্রিয় শিক্ষার্থী। সুতরাং এটিও দুটি বিষয় দ্বারা আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে উচ্চমাত্রায় মুনাফার যোগ্যতা, আমরা তখনই রপ্তানি ব্যবসায় ব্যবস্থাপক যারা আছেন তারা তখনই রপ্তানি ব্যবসায় প্রচুর সম্ভাবনা দেখবেন, মুনাফার সম্ভাবনা দেখবেন, তখনই রপ্তানি ব্যবসায় বাণিজ্যে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাবেন। আর দ্বিতীয় যে পয়েন্টটি, প্রবেশের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি উদ্দেশ্য, অর্থাৎ এই 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 যে যে ব্যবসায়ের যে মুনাফার অংশটি এটি যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ রপ্তানি যেহেতু অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, রপ্তানি কার্যক্রম এবং রপ্তানির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ, সেই জন্য প্রবৃদ্ধির উদ্দেশ্য অর্থাৎ দেশে সেই প্রতিষ্ঠানের দিন দিন ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে, সুনাম বৃদ্ধি পাবে, এইটা নিশ্চিত হওয়াটাও খুব জরুরি। সুতরাং এটাও একটা প্রভাব বিস্তারকারী উপাদান। এই দুটি সাব পয়েন্টও প্রভাব বিস্তার করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাংগঠনিক প্রতিশ্রুতির মাত্রা। প্রিয় শিক্ষার্থী, পয়েন্টগুলি তোমরা খেয়াল করবে। সাংগঠনিক প্রতিশ্রুতির মাত্রা, সাংগঠনিক সাংগঠনিক প্রতিশ্রুতির মাত্রা মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে যখনই রপ্তানি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই কতগুলি বিষয় যে কমিটমেন্টের বিষয়গুলি থাকে রপ্তানি ব্যবসার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যখন একটি প্রতিষ্ঠান রপ্তানি ব্যবসায় নিয়োজিত হবে তখন তাকে সম্পূর্ণভাবে সেই সমস্ত চলকগুলো, ভেরিয়েবলসগুলো, রপ্তানি সংক্রান্ত যত যাবতীয় বিষয়গুলো যেন সে সব কার্যকর থাকে এবং সেই রপ্তানি ব্যবসার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মী এবং কর্মকর্তা কর্মচারী তারা যেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন হয়। অর্থাৎ তখনই এই প্রতিশ্রুতির মাত্রাটাও বেড়ে যায়। আসলে যখন কমিটেড হয় একটি প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠান বা একটা ব্যবসায় প্রতিষ্ঠান বিদেশের বাজারে ক্রেতাকে সন্তুষ্টি দেওয়ার জন্য, সুতরাং এখানে প্রতিশ্রুতির ব্যাপার বা কমিটমেন্টের ব্যাপারটি অত্যন্ত হাইলি প্রায়োরিটি ভিত্তিতে বিবেচনা করা হয়। এই জন্য এই এখানেও দুটি সাব পয়েন্ট দ্বারা আমরা বিষয়টিকে আরো বিস্তারিত করণ চেষ্টা করছি, সেটা হচ্ছে বা বোঝানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে বিশেষায়িত কর্মী বাছাই নিয়োগ। রপ্তানি ব্যবসায় তখনই সাকসেসফুল হবে যখন বিশেষভাবে দক্ষ কর্মী এবং কর্মকর্তা দ্বারা নিয়োজিত থাকবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রপ্তানি ব্যবসা অত্যন্ত সেন্সিটিভ হওয়ার কারণে একজন ব্যবস্থাপক যখন ভালো যোগাযোগ করতে পারবেন যে আমদানিকারকের সাথে, ভালো কমিউনিকেশন, সেই চিঠিপত্রের লেনদেন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম, ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের দালিলিক কার্যক্রম থাকে। তোমরা যখন একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের অফিসে যাবে, জাস্ট আমাদের ইন্টারনেট কার্যক্রমের ক্ষেত্রে যদি কোনো সুযোগ হয় কোনোদিন, তাহলে লক্ষ্য করবে তার রপ্তানি সংক্রান্ত অনেক কাজ করতে হয়। সুতরাং সেখানে একজন কর্মীকে অত্যন্ত দক্ষ এবং জ্ঞানী হতে হয় আসলে, এবং বিশেষায়িত তারা ওই বিষয়ে খুবই দক্ষ, যেমন কেউ শিপমেন্টের ক্ষেত্রে, কেউ এলসি করার ক্ষেত্রে, কেউ ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে, বিভিন্ন দলিল দস্তাবেজ পূরণের ক্ষেত্রে, দলিলগুলি সে এলসি লেটার অফ ক্রেডিট সম্পন্ন করার ক্ষেত্রে, কারণ এখানে দুটি দেশের প্রত্যয়নপত্র অর্থাৎ লেটার অফ ক্রেডিট সম্পন্ন করা ছাড়া রপ্তানি বাণিজ্য বা রপ্তানি ব্যবসায় সম্পন্ন করা সম্ভব নয়। সুতরাং এই যে বিশেষায়িত কর্মী বাছাই এবং নিয়োগ, এবং সেই সাথে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয় অনেক সময়। বিশেষজ্ঞ হচ্ছে আমরা যেটা বাংলায় বলি উপদেষ্টা, যারা রপ্তানি ব্যবসায় অত্যন্ত দক্ষতার সাথে কোনো এক সময় কর্মজীবন সম্পন্ন করেছিল, অর্থাৎ এখন রিটায়ারমেন্টে আছে, বা অত্যন্ত দক্ষ, তারা হয়তো উপদেষ্টা হিসাবেই
বা বিশেষজ্ঞ জ্ঞানই তারা দিয়ে থাকেন, সেই ধরনের লক্ষ্য আমাদেরকে, যারা এই রপ্তানি ব্যবসার সাথে জড়িত, তাদেরকে নিয়োগ দিতে হয় বা কিছু সময় তাদের কাছ থেকে কিনে নিতে হয়, অর্থাৎ তাদের টাকার বিনিময়ে সেই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ, সেটাকেই আমরা উপদেষ্টা বলে থাকি। এটার ইংরেজি একটা সুন্দর শব্দ আছে, যদি তোমাদের জানা থাকে আমাকে জানাতে পারো। যেটি বিভিন্ন খুব বিখ্যাত যে প্রতিষ্ঠানগুলো রপ্তানির সাথে জড়িত, তারা এই ধরনের লোককে ওই যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ বিশেষভাবে জ্ঞানী এবং বিশেষজ্ঞ ওই রপ্তানি ব্যবসার সাথে তাকে স্পেশালি নিয়োগ দেওয়া হয়। রপ্তানি কার্যক্রমটি যেন স্মুথ থাকে, অর্থাৎ কোনোভাবেই যেন বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত না হয়। চতুর্থ প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রপ্তানি ব্যবসার প্রতিষ্ঠান স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, যেমন বিদেশের বাজারে বিখ্যাত যারা, তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে বলতে পারি। যেমন Amazon.com, তাদের বৈশিষ্ট্য হচ্ছে সঠিক সময়ে ক্রেতার হাতে পণ্য পৌঁছানো, এটি এক ধরনের কমিটমেন্ট। তো এই এই আরেকটি হচ্ছে, যেমন নাইকি, যদি শুয়ের কথা বলা হয়, জুতো, স্পোর্টসম্যানদের বলো আর সাধারণ যুবকদের জন্যই বলো, তারা পা কে আরাম দেওয়া, এই যে যে একটা বৈশিষ্ট্য, অর্থাৎ পায়ের নিশ্চয়তা, সেই জুতো পরার মাধ্যমে পায়ের নিরাপত্তা বা পায়ের আরাম, এই ধরনের কতগুলো বৈশিষ্ট্য তারা প্রায় তাদের বিজ্ঞাপনে লক্ষ্য করি, এবং সেটি সত্যি। তো যেমন আরো কিছু প্রতিষ্ঠানের কথা বলা যায়, যেমন ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠান বিখ্যাত, যেমন ধরা যাক যে জর্জিও আরমানি বা ওয়াইএসএল, সেন্ট ইয়াভিস লরেন্স, সম্ভবত ওয়াইএসএল, তারা সৌন্দর্যকে অত্যন্ত তাদের বিজ্ঞাপনে প্রচার করে থাকে। এটি হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। আসলে এই স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠানের পণ্য দ্বারা বা সেবা দ্বারা প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, তো এর দুটি বিষয় থাকে, একটি হচ্ছে অভ্যন্তরীণ বাজারের আকার ও প্রবৃদ্ধির উপরে এই বিষয়টি নির্ভর করে, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কেমন হবে। আরেকটি হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা, খুব ইম্পর্টেন্ট। তবে সাব পয়েন্ট হচ্ছে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ বাজারের আকার ও প্রবৃদ্ধি। আমরা লক্ষ্য করি বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানগুলো আগে অভ্যন্তরীণ বাজারটাই পূরণ করার চেষ্টা চালায়, কারণ সেটি হচ্ছে তার মুনাফা নিশ্চিতের অন্যতম একটি হাতিয়ার। সেটি হচ্ছে অভ্যন্তরীণ বাজারটা দখল করা। যেমন ধরা যাক, যদিও আমাদের দেশের কোনো একটি কোম্পানি, যেমন কোহিনূর কোম্পানি, সে তখনই রপ্তানি ব্যবসায় লিখতে হবে যখন অভ্যন্তরীণ বাজারে সে খুব সুনামের সাথে সম্পন্ন করবে। তখনই সে, যখন এই সুনামটা নিশ্চিত হবে যে তার মার্কেট শেয়ার অনেকখানি অর্জন হয়ে গিয়েছে, তখনই সে নিশ্চিত হবে যে আমার পক্ষে বৈদেশিক বাণিজ্যে বা বৈদেশিক ব্যবসায় লিপ্ত হওয়া কোনো বিষয় নয়। তখনই বৈদেশিক বাণিজ্যের চেষ্টা চালাবে। অর্থাৎ অভ্যন্তরীণ বাজার ও আকার প্রবৃদ্ধির উপরেই অনেকখানি প্রভাব বিস্তার করে সে বৈদেশিক ব্যবসায় লিপ্ত হবে কিনা। আরেকটি হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। এটি খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরা যাক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশে খুব সুনামের সাথে, যেমন ধরো ভ্যাকসিনকো ফার্মা, এটি একটি খুব সফল একটি প্রতিষ্ঠান। ধরা যাক কোনো এক কারণে এই কোম্পানিটি বিদেশে খুব সুনামের কারণে বিদেশে রপ্তানি, যেমন এমনকি সত্যিকার অর্থে ভ্যাকসিনকো ফার্মা আফ্রিকার অনেকগুলো দেশে, ইউরোপের অনেকগুলো দেশে, সাউথ আমেরিকার অনেকগুলো দেশে তার ফার্মাসিউটিক্যাল পণ্যগুলি রপ্তানি করছে। সুতরাং এই এই বিষয়টি ডিপেন্ড করবে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কেমন। অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে যখন বিদেশের বাজারে একটি অর্ডার থাকবে, ধরা যাক তোমাদেরকে যদি বলা হয় কোভিড ভ্যাকসিনকো ফার্মা দ্বারা উৎপাদিত হতো, সেটি যদি উৎপাদন ক্ষমতা নিশ্চিত না থাকতো, তাহলে তাদের পক্ষেই ঠিক এই সময়ে সফলতার সাথে কোভিড ভ্যাকসিন হয়তো বিপণন করা সম্ভব হতো না। যেমনটা আমরা ইউরোপের মার্কেটে যখন দেখতে পাই, সিনোভ্যাক কোনো একটি কোভিড ভ্যাকসিনের একটি প্রতিষ্ঠানে রপ্তানিকারক দেশ, সম্ভবত আমেরিকার একটি দেশ, সেটির ইউরোপের বাজারে রপ্তানি করতে তারা কিছুটা পিছিয়ে পড়েছিল। অর্থাৎ উৎপাদন ক্ষমতা বা সক্ষমতা প্রতিষ্ঠানের এটি যদি নির্দিষ্ট না থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় আমদানিকারক দেশ ক্ষতিপূরণ চাইতে পারে।
এটি একটি বিশাল সমস্যার ব্যাপার। যাই হোক, এখন কোভিড-19 সিচুয়েশনের কারণে একটি এক্সাম্পল দিলাম, সেটি অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, কারণ এটি এখন এতটাই ডিমান্ডেবল পণ্য বা একটি সেবা, এই এটা বলা যাবে সার্ভিস প্রোডাক্ট অ্যাকচুয়ালি, যে ইঞ্জেকশনটি প্রায় বিনামূল্যে সারা পৃথিবীতে বিতরণের জন্য প্রতিটি দেশ, জাতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চেষ্টা চালাচ্ছে। তাছাড়াও দেশের সরকারও তার আর্থিক সঙ্গতি দিয়ে আমদানি করার প্রচেষ্টা চালাচ্ছে। সুতরাং উৎপাদন ক্ষমতা একটি খুব ইম্পর্টেন্ট। মাত্র পৃথিবীতে মাত্র 4-5টি দেশ এই কোভিড ভ্যাকসিন উৎপাদনের সফলতা এবং তার যে সাফল্য, বিশেষ করে যে এই ভাইরাস নিরসনের তার যে ক্ষমতা বা রেজাল্ট, সেটা আমরা লক্ষ্য করি যে যে স্যাম্পল আরও তারা পূর্ব থেকেই নিশ্চিত হয়েই তখন আন্তর্জাতিক বিপণনের ক্ষেত্রে চেষ্টা চালায়। এটি হচ্ছে আসলে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের মধ্যে দুটি পয়েন্ট, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাজার এবং আরেকটি হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার উপরে ডিপেন্ড করবে। প্রিয় শিক্ষার্থী, এরপরের পয়েন্টটি হচ্ছে পণ্য বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আমরা রপ্তানি ব্যবসায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি পণ্য বৈশিষ্ট্য। পণ্য বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা কিছু যে যার মাধ্যমে যে ক্রেতা সন্তুষ্টি বিধান হতে পারে। পণ্যটা এমন হতে হবে যেন পণ্য গুণসম্পন্ন হয়। এটাই আসলে সত্যিকার অর্থে এই পয়েন্টের মাধ্যমে বোঝানো হয়েছে। অর্থাৎ পণ্যটা যদি যে কোনো দেশেরই হোক না কেন, আমাদের দেশের তো বটেই, পণ্য বা সেবা বা পণ্যের কথা দিয়েই বলি এখানে, যেহেতু দৃশ্যমান পণ্য, সেই ক্ষেত্রে এই পণ্যের বৈশিষ্ট্য বিদেশের ক্রেতা বা আমদানিকারককে সন্তুষ্ট করতে পারলেই আসলে রপ্তানি ব্যবসায় ভালো সম্ভাবনা থাকবে, অর্থাৎ আয়ের সম্ভাবনা থাকবে। এই জন্য কতগুলো বিষয় বিবেচনা করতে আমরা যদি লক্ষ্য করি পণ্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, পণ্যের আকার, 4টা বিষয় আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, পণ্যের আকার, আসল পণ্য বৈশিষ্ট্যের বিষয়টা হচ্ছে এরকম যে বিদেশের ক্রেতাদের বা আমদানিকারকদের যদি পছন্দ হতে হয় পণ্যের আকারটা কেমন হবে, সেটা আসলে অনেক সময় ডিপেন্ড করবে আমদানিকারক কী ধরনের চাচ্ছে। অর্থাৎ পোশাকের ক্ষেত্রে নির্দিষ্ট মাপ থাকতে হবে, বা অন্যান্য পণ্যের শৌখিন পণ্যের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাপ থাকতে হবে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং রুচি, পছন্দ এবং সেখানে তাদের যে যে ধরনের ক্রেতারা পছন্দ করবে সেই পছন্দ অনুযায়ী পণ্যটি তৈরি করতে হবে। অর্থাৎ এখানে পণ্যের আকারটা ডিপেন্ড করবে বিদেশের বাজারে যে ক্রেতা আছে তার পারিবারিক গঠন, তার ক্রেতার কনজামশনের ধরন ইত্যাদি বিবেচনা করে পণ্যের আকার নির্ধারণ করবে। যেটা আমাদের দেশে দেখা যায় যে আমরা খুব ছোট আকারের সব জিনিসই পছন্দ করি, গাড়ি হোক, ফ্রিজ হোক, কিন্তু ইউরোপের বাজারে বা পশ্চিমা বিশ্বে আমরা লক্ষ্য করি যে সেই গাড়ি বলো আর ফ্রিজই বলো, তারা যেন সবকিছুই যেন বড় আকারের। তবে নির্দিষ্ট কতগুলি আকার তো থাকেই, যেমন দৈহিক মাপের ভিত্তিতেও আমরা পোশাকের ক্ষেত্রেও বলা যায় যে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করি, যেমন এক্সেল, এক্স, লার্জ, মিডিয়াম, স্মল। তো এইগুলি একটা স্ট্যান্ডার্ড পণ্যের আকার। এই আকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে সেই আকারের যেন কোনো রকম ব্যত্যয় না হয় সেই দিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান অত্যন্ত দক্ষতার সাথে বিবেচনা করবে। তারপরে হচ্ছে আকর্ষণীয়তা, অর্থাৎ এখানে পণ্যের যে প্যাকেজিং, রং, গন্ধ, সাইজ ইত্যাদি ইত্যাদি এগুলি ডিপেন্ড করবে। আসলে যদি আমরা গন্ধের কথাটি বললাম এই কারণে, যদি আমরা শুধু ফুল রপ্তানি করি সেখানে সুগন্ধটা অত্যন্ত
নিশ্চিত থাকতে হবে। যদিও আমরা ফুল রপ্তানিতে অতটা সফল নই, তবুও আমাদের কিছু কিছু উদ্যোক্তা সফলতার সাথে ইউরোপের বাজারে রপ্তানি করতে সক্ষম হচ্ছে। সুতরাং সেখানে আকর্ষণীয় রং, সুগন্ধ, সেগুলি তাকে বিবেচনা করতে হবে। মৌখিকরণ খুব গুরুত্বপূর্ণ এই পণ্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে। যদি প্যাকেজিংটা ভালো না হয়, ফুলের ক্ষেত্রে বলা যায়, মৌখিকরণের একটু সমস্যা হলে সেই ক্ষেত্রে ক্রেতা অনেক সময় পণ্যের মান নিয়ে প্রশ্ন করতে পারে, অর্থাৎ পণ্যের মান নিশ্চু হয়। অর্থাৎ কিছু আমরা যদি এইভাবে বলি যে, ধরা যাক চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান, আমাদের দেশে যে রপ্তানিকারক প্রতিষ্ঠান, সেটি যদি পণ্যের মৌখিকরণ অর্থাৎ প্যাকেজিংটা যদি সত্যি পারফেক্ট না হয়, বরফ যদি বা ঠান্ডা হিমায়িত যদি না হয় ঠিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেই ক্ষেত্রে চিংড়ির মান নষ্ট হয়ে যাবে। সুতরাং মৌখিকরণটা খুব ইম্পর্টেন্ট। সেই বিষয়টিও রপ্তানি ব্যবসায় প্রভাব বিস্তার করবে। মূল্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা প্রতিযোগিতামূলক মূল্য বলতেই বুঝায় বিশ্বের যে কোনো উৎপাদনকারী বা বিপণনকারী দেশের তুলনায় যখন কম মূল্যে এবং ভালো কোয়ালিটির পণ্য রপ্তানি করার নিশ্চয়তা দেই, তখনই হচ্ছে আসলে রপ্তানি ব্যবসায় প্রভাব বিস্তার করবে, অর্থাৎ সফলতা আসবে। এবং অন্যান্য উপাদানের ক্ষেত্রে আছে আইনগত কিছু সমস্যা থাকে, সেগুলি ব্যবসায়ীকে বিবেচনা করতে হয়। ব্যবসায়িক কিছু ঝুঁকি আছে, যেমন অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, এগুলি অনেক সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানকে সামলাতে হয়। উৎপাদন ক্ষমতায় অনেক সময় ব্যত্যয় ঘটে, যেমন ভারী মেশিনারির যদি কোনো ত্রুটি বিচ্যুতি হঠাৎ করে দেখা দেয়, সেই সময় ভারী মেশিনারিজ আমদানি করে সেই বিষয়গুলোকে ওভারকাম করা একজন রপ্তানিকারকের পক্ষে অত্যন্ত বিপদ, সমস্যা হয়ে দাঁড়ায় আসলে। এরপরে আছে অন্যান্য যে বিষয়গুলো, সামাজিক দায়িত্ব, যেমন কোম্পানির আভ্যন্তরীণ পরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য, তাদের সুরক্ষা, তাদের বোনাস, তাদের ইত্যাদি ইত্যাদি, যে মানবিক দিকগুলো সেই একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান, যেটা ইউরোপিয়ান অ্যাকর্ড অ্যালায়েন্সের মতে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা কাজ, শিল্পের সাথে জড়িত যে কর্মী নিয়োজিত আছেন, তাদের বেলায় যে ধরনের নীতি নির্ধারণ আছে, যা আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান সেগুলো মানছে না, অভ্যন্তরীণ ব্যবসার সাথে যুক্ত যারা। কিন্তু রপ্তানি বাজারজাতকরণের সাথে যুক্ত এমন প্রতিষ্ঠান ইউরোপিয়ান অ্যাকর্ড অ্যালায়েন্সের বা পশ্চিমা দেশের যে স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী তারা ঠিকই শ্রমিকদের সুযোগ সুবিধা দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনার বিষয়।